যুদ্ধবন্ধে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে গেল বৃহস্পতিবার 14 দফার। এবং এই বিষয় নিয়ে আজকে আসলে কথা বলবার কথা ছিল দুই দেশের, যুক্তরাষ্ট্র ও ইরান, এবং সেটা জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। কিন্তু আমরা সকালবেলা যে বিষয়টা জানি সেটা আর হচ্ছে না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ভি ভ্যান্স ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি সেই সফর স্থগিত করেছেন, এবং ইতিমধ্যে আমরা সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আসলে কোন কারণে এই বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসলেন না বা আনুষ্ঠানিক সাইন করলেন না, সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তাহলে কি সেই শঙ্কাটাই সত্যি হচ্ছে যে ইসরায়েলের বানচাল করে বা ইসরায়েলের প্রচেষ্টায় ভেস্তে যেতে পারে এই সমঝোতা? এ বিষয় নিয়ে কথা বলতে আজকের সপ্তাহের দেশে আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা এবং যুদ্ধের অবসান। এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রেডিও তেহরানের সাবেক বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম, এবং আমার ডান পাশে আছেন সাবেক রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান। দুজনকেই মাহফুজুর রহমান, দুজনকেই স্বাগত এই আলোচনায়। সেই সঙ্গে রয়েছে আমি মুক্তা মাহমুদ। আসলে আমরা দেখতে পেলাম যে শেষ মুহূর্তে থমকে গেল আলোচনা। মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে একটা আলোচনা শুরু করতে চাই। যে সমঝোতাটা বৃহস্পতিবার সই হয়েছে সেই সমঝোতাটাকে ইরান নিজেই বলেছে যে এটা একটা ঐতিহাসিক দলিল, এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে যে এটি আসলে এত সহজ ছিল না, যে বিষয়টি আসলে এত সহজ ছিল না, যে বিষয়টি এত ঐতিহাসিক একটা দলিল শেষ মুহূর্তে এসে থমকে গেল। আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন এবং কেন আসলে থমকে গেল? মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তো আপনার যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা অ্যাকচুয়ালি হলো এমওইউ। আমরা সাধারণভাবে ধরে নিই কূটনীতিতে যে এমওইউটা ঠিক আপনার লিগালি বাইন্ডিং চুক্তি হয় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এগুলোর সাপেক্ষে এমওইউটা কতটুকু কার্যকর হবে সেটা কিছুটা অনুমান করা যায়। তো এখানে এই এমওইউতে স্পষ্টভাবেই বলা আছে যে এরপর যাবতীয় বিষয় নিয়ে দুটো দেশ আলোচনা করবে যাতে একটা স্থায়ী চুক্তিতে উপনীত হওয়া যায়। এবং সবচাইতে ভালো যে বিষয়টা আমি এমওইউতে দেখেছি যে সেখানে বলা হয়েছে যে পরবর্তীতে এটা রক্ষা কবচ, অর্থাৎ দুই দেশ যখন একটা চুক্তি করবে সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেটা রক্ষা কবচ হবে। তো তার মানে তখন এটা কিন্তু আপনার লিগালি বাইন্ডিং হয়ে যাবে। তো সেইটা খুবই একটা সুখবর। আর যদিও আপনার সকাল এমওইউ পরবর্তী যে আলোচনা হওয়ার কথা সেই আলোচনাটা শুরু হয় নাই, কিন্তু এমওইউটা তো আর ভেস্তে যায় নাই, এটা তো এখনো বলবৎ আছে। হয়তো এই আলোচনাটা একদিন দুদিন তিন দিন দেরিতে হতে পারে, এবং আমরা সবাই, যেটা আপনিও শঙ্কা করছেন, আমরা সবাই হয়তো সেটা কম বেশি জানি যে এখানে ইংরেজিতে যদি বলেন স্পয়লার, বাংলায় যদি বলি যে কেউ বাগড়া দিচ্ছে কিনা, সেটা বাগড়া দিচ্ছে ইসরায়েল। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বিষয়টা হচ্ছে যে এইটা বলছেন, যেটা মাহফুজুর রহমান বললেন যে এখনো ভেস্তে যায়নি, এখনো কোনো কিন্তু শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু আমরা যে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছিলাম এবং যে স্বস্তিটা আসলে ফিরেছে সেই স্বস্তি কিন্তু এখন বৃহস্পতিবারের যে স্বস্তিটার জায়গা ছিল মানুষের মনে, জনমনে, পুরো বিশ্বব্যাপী, সেই স্বস্তিটা কিন্তু এখন আর নেই, যেহেতু আলোচনায় তারা বসেননি। তো এই জায়গায় আসলে এই সমঝোতার ভবিষ্যৎ কি আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ মাহফুজ ভাইকে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে। আপনি যে প্রশ্নটা করলেন সেই জায়গায় সেই ভবিষ্যৎটা কি সেই বিষয়টা আলোচনার আগে আরেকটু কথা বলে আসা দরকার। আজকে যে স্বস্তি আরো বেশি বেড়ে যাওয়ার কথা ছিল, সুইজারল্যান্ডের জেনেভায় যদি আজকের আলোচনাটা হতো তাহলে স্বস্তির মাত্রাটা কিন্তু আরো বেড়ে যেত, বেড়ে যাওয়ার কথা ছিল। আমাদের সবারই অনেক বেশি আশাবাদী হওয়ার প্রশ্ন ছিল, কিন্তু সেটা কেন হলো না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলাই হয়েছে যে এই চুক্তির 1 নম্বর ধারাতেই বলা হয়েছে যে এই সমঝোতা এমওইউ যেটা, এই সমঝোতা বাস্তবায়িত হবে, মানে যুদ্ধ বন্ধ হবে লেবানন সহ, একেবারে এরকম নাম উল্লেখ করে লেবানন সহ সমস্ত ফ্রন্টে। অথচ সেই লেবাননের যুদ্ধ বন্ধ হয়নি, আজকেই ইসরায়েলি বাহিনীর হামলায় 18 জন নিহত হয়েছে কমপক্ষে। এবং রিপোর্টটা হচ্ছে যে ইসরায়েলি বাহিনী একটা ঘুমন্ত পরিবারের উপর হামলা চালিয়েছে, তার মানে খুব ভোরে হামলা চালিয়েছে। এটা
একটা মারাত্মক রকমের বর্বরতা, মারাত্মক রকমের জঘন্য হত্যাকাণ্ড। সব হত্যাকাণ্ডই তো জঘন্য, কিন্তু ঘুমন্ত মানুষকে, অসহায় মানুষকে, মানে তাদের উপর হত্যাকাণ্ড কিন্তু ভিন্ন মাত্রা যোগ করে। তো এইরকম একটা প্রেক্ষাপট থেকে এই ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং 1 নম্বর ধারা যেখান থেকে এমওইউর শুরুটা, তা সেইটাই যখন লঙ্ঘন হচ্ছে, তাহলে এই এমওইউ আমেরিকা বাস্তবায়ন করতে পারবে। কারণ এই এমওইউ হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। ইরান প্রোটেকশন দেবে বেসিক্যালি লেবাননকে, আর ইসরায়েল আমেরিকার ছত্রছায়ায়। তাহলে ইসরায়েল যদি এই চুক্তি বাস্তবায়ন না করে আর আমেরিকা যদি চুক্তি বাস্তবায়নের ব্যবস্থা না করে, এমওইউ বাস্তবায়নের ব্যবস্থা না করে, এখনই যদি না করে, তাহলে ভবিষ্যতেও তো করতে পারবে না। ফলে আমি এখানে শেষ করি। ফলে ইরান দেখতে পাচ্ছে বা তারা ভেবেছে যে এই এমওইউ যখন শুরুতেই বাস্তবায়ন হলো না বা হচ্ছে না, লেবাননে যখন হামলা বন্ধ হচ্ছে না এবং ইসরায়েল মানবে না বলছে এই এমওইউ, তাহলে এই আলোচনায় বসার কোনো মানে নেই। কারণ এই চুক্তির ইরানি পার্ট যেগুলো হয়তো সেগুলো আমরা পাবো, বাট লেবাননের পার্ট বা মধ্যপ্রাচ্যের আধার যে সমস্ত পার্ট রয়েছে সেগুলো পাওয়া যাবে না। তাহলে এই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে না। তখন আমাদের সাথে লেবানন বা ইয়েমেন বা ইরাক বা সিরিয়া বা ফিলিস্তিনের যাদের বোঝাপড়া ছিল, এই জায়গায় একটা ঝামেলা তৈরি হবে। একটু সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে বিষয়টা তিনি বলছেন যে চুক্তির 1 নম্বর দফায় ছিল যে লেবানন সহ যুদ্ধের অবসান, কিন্তু এইখানে আরেকটা বিষয় আমরা কালকেই দেখেছি, যুক্তরাষ্ট্র এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরান হচ্ছে আনুষ্ঠানিকতায় রাজি ছিল না, কিন্তু ট্রাম্পের ওই জায়গা থেকে কিন্তু একটা হুমকি দেওয়া হয়েছিল, যদি ইরান এই চুক্তি না মানে তাহলে তারা পাল্টা হামলা একটা বোমা মারার একটা হুমকি দিয়েছিল। তো এই জায়গায় পাল্টাপাল্টি একটা অবস্থান কিন্তু মানে গতকালও ছিল। স্বস্তি এসেছিল সমঝোতায়, কিন্তু পাল্টাপাল্টি অবস্থান ছিল। এখন কিন্তু আবার দেখছি যে লেবাননের উপর হামলার কারণে যুক্তরাষ্ট্র কিন্তু অতিষ্ঠ, এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আমরা যেটা বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বাকবিতণ্ডা শুরু করেছি। তাহলে যে ইরানকে ধরাশায়ী করার জন্যই এই যে যুদ্ধ এবং ইসরায়েল আমেরিকা একসাথে হয়েছিল, তাহলে কি এই ইসরায়েলকে ঠেকাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র? কি মনে হয় আপনার কাছে? সাধারণভাবে সেরকমই মনে হয়, কিন্তু আমরা যদি আরেকটু গভীরে দেখি তাহলে দেখব যে ইসরায়েলে আপনার অক্টোবর মাসে নির্বাচন আছে এবং নির্বাচনে নেতানিয়াহু আবার নির্বাচিত হয়ে ফিরে আসতে চান প্রধানমন্ত্রী হিসেবে। এন্টায়ার ইসরায়েল কিন্তু, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই কিন্তু কট্টর একটা ভূমিকা নেয়, এবং যে যত বেশি কট্টর হতে পারে মনে করে যে জনগণের ভোট বা রায় তাদের পক্ষে আসবে। সে কারণে নির্বাচন উপলক্ষে সরকারি দলও আপনার কট্টর ভূমিকা নিচ্ছে, বিরোধী দলও কট্টর ভূমিকা নিচ্ছে, এবং বিরোধী দলের চাপে নেতানিয়াহুর এখানে অন্য কোনো দিকে যাওয়ারও সুযোগ কমে যাচ্ছে। সে কারণে আমার মনে হয় নির্বাচন পর্যন্ত ইসরায়েল এরকম ভূমিকা কোনো না কোনো ভাবে রেখেই যাবে। তাহলে একটু সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, তাহলে কি মধ্যপ্রাচ্যে যে শান্তির একটা কথা বলা ছিল এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে অবসান, সেটাকে আসলে সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় এই প্রেক্ষিতে? হ্যাঁ, এইখানেই সেই আপনার আগের প্রশ্নের বাকি অংশ রয়েছে, চুক্তির ভবিষ্যৎ কি। মধ্যপ্রাচ্যেই যদি শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে চুক্তির ভবিষ্যৎটা এখান থেকে পরিষ্কার হয়ে যায়। আমি যেটা বলি যে এই মধ্যপ্রাচ্যে এই সমঝোতা অনুযায়ী শান্তি আসার কথা, আর এই চুক্তিটা বাস্তবায়নের কথা আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, মাহফুজ ভাইও খেয়াল করে, সবাই খেয়াল করে থাকবেন যে এই চুক্তিটা হয়েছে আমেরিকার প্রয়োজনে বেশি, আমেরিকার চাপাচাপিতে। এমনকি চুক্তি না করলে ইরানের উপরে বোমা হামলা করা হবে, ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, এইরকম পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এমনকি চুক্তিতে কেন বসবে না, যদি না বসে তাহলে বোমা মারলাম, এইভাবে বোমা মেরেওছে। তার মানে কি, চুক্তিটা আমেরিকার জন্য অতিশয় বেশি প্রয়োজন, ট্রাম্প প্রশাসনের জন্য। তো চুক্তি যদি হয় তাহলে এটা বাস্তবায়নের প্রশ্ন কিন্তু থাকছে, এবং ইরানকে জোর করে ধরে বেঁধে রেখে যে চুক্তি একটা করিয়ে নিল আর এরপরে কিছু করবে না, ব্যাপারটা কিন্তু তা না। ইরান কিন্তু মোটেই দুর্বল না, সেটা আমরা কিন্তু যুদ্ধে পরিষ্কার দেখেছি। যদি তাই হয়, এবং ডেফিনেটলি তাই, তাহলে এই চুক্তি বাস্তবায়ন করতেই হবে। এবং এই সমঝোতা সইয়ের আগে থেকেই, যখন সমঝোতা হয়েছে, সই হয়নি তখন থেকেই ইরান বলে আসছে
এই সমঝোতা যেটা হয়েছে আমরা খুব কাছাকাছি, এটা যদি সমঝোতা ফাইনালি হয়ে যায়, সই হয়, তাহলে এটা বাস্তবায়ন করার মেইন রেসপন্সিবিলিটি থাকবে আমেরিকার উপরে। এখন আমেরিকাকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। সেই কথা কিন্তু আমেরিকা দিয়েছে যে হ্যাঁ আমরা বাস্তবায়ন করব, কারণ ইসরায়েল এটা মানবে না এবং ইসরায়েলের যে অ্যাটিটিউড তাতে এই সমঝোতা মানার কথা না, ইরান এটা জানে এবং ইরানকে মোটেই খুব হালকা কোনো ডিপ্লোমেসির দেশ ভাবার কোনো সুযোগ নেই। তো যখন তারা এটা বুঝেছে তখন তারা কিন্তু পরিষ্কার করে বলেছে যে এই চুক্তি, এই সমঝোতা বাস্তবায়নের দায়িত্ব আমেরিকা। এখন আমেরিকা যদি এই সমঝোতা বাস্তবায়ন না করে তাহলে ইরানও করবে না, এটাই পরিষ্কার। সেক্ষেত্রে আমেরিকার স্বার্থ যদি রক্ষা করতে হয় তাহলে এই সমঝোতা বাস্তবায়ন করতে হবে, আর এই সমঝোতা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে এবং আমরা শান্তির ব্যাপারে আশাবাদী। একটু আপনি যেটা বলেন যে ইরান, আপনি যেহেতু এই সমঝোতার পুরোটা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে এবং যুক্তরাষ্ট্রকেই বেশি লায়াবল করছেন, একটু আমি সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান আপনার কাছে একটু জানতে চাই, ইরান যেহেতু বলেছে, ইরান ইতিমধ্যে স্পষ্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হতাশা থেকে এই চুক্তি আসলে সই করেছে, এবং আমাদের সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমানও তিনি বলছেন যে সিরাজুল ইসলাম বলছেন যে এইটা যুক্তরাষ্ট্রই এটা বাস্তবায়ন করতে হবে। তো এই জায়গায় আসলে এই যুদ্ধে বা এই সমঝোতাটা বাস্তবায়ন করতে হলে আমরা উভয় পক্ষের আসলে কি অবস্থান হওয়া উচিত সেটা একটু জানতে চাচ্ছি, কারণ এক পক্ষ তো আসলে বাস্তবায়ন করতে পারবে না। যেহেতু চুক্তিটা উভয় পক্ষের মধ্যে হয়েছে, এটা উভয় পক্ষেরই দায়িত্ব আছে। আমরা সাধারণভাবে ইসরায়েলকে দেখছি, কারণ হলো ইসরায়েল এটা স্পয়েল করার চেষ্টা করছে, লেবাননে আক্রমণ করছে। ইসরায়েলের দিক থেকে যদি দেখি, হয়তো বা ইসরায়েল এখানে হিজবুল্লাহর উপস্থিতির কারণে তারা যথেষ্ট শেইকি এবং তারা ভয় পায় যে এই মধ্যপ্রাচ্যে আপনার শান্তি এবং স্থিতিশীলতা যদি ফেরত চলে আসে সেটা হিজবুল্লাহকেও শক্তিশালী করবে। তো সেইটা হয়তো ইসরায়েল হতে দিতে চায় না। আর যেটা বললাম যে এখন নির্বাচনের কারণে ইসরায়েল এটা কোনোভাবেই ওই পথে হাঁটবে না, শান্তির পথে হাঁটবে না। যুক্তরাষ্ট্রেও কিন্তু নির্বাচন আছে, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন আছে। সেই নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য কিন্তু রিপাবলিকানরা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট সতর্ক, সেইখানে তার অবস্থাও খুব একটা ভালো না। সুতরাং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ, তার পেছনে সেটাও একটা কারণ। কেননা যাতে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জনগণকে বলা যায়, এবং ট্রাম্প তো আপনার যে ধরনের পরিস্থিতি হোক, যে ধরনের চুক্তি হোক, সে তো দাবি করবে যে এইটা তার কৃতিত্ব এবং এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অর্থনৈতিক মন্দাও আমরা দেখতে পেয়েছি, যে অর্থনৈতিক মন্দা থাকবে এবং এরপর তো এই চুক্তি বলেও তাকে একটা $300 বিলিয়ন সেখানে একটা কিছু ইনভেস্ট করতে হবে, ফান্ড ক্রিয়েট করতে হবে, সেগুলো সবই আছে। কিন্তু একই সঙ্গে সে মধ্যপ্রাচ্য থেকে যে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হতো, সেই বেনিফিটের জায়গাটা কিন্তু থমকে গিয়েছিল এই 4 মাস ধরে। তো সেটাও তার নিশ্চিত করা দরকার যে সেই বেনিফিটটা সে পাবে। একটু সিরাজুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেটা প্রথম দফার কথা বলছিলেন, যে প্রথম দফায় যে শর্ত আমরা যদি দেখি যে প্রথম দফার পরবর্তীতে 1, 2, 3 এরকম যদি 8 নম্বর দফা এবং 6 নম্বর দফা দেখি, তাদেরকে ইরানের যে বিষয়টা বলা হয়েছে যে সেখানে হচ্ছে পারমাণবিক শক্তি অর্জনে তারা আর রয়ে শোয়েবে এবং তারা করবে না, এই বিষয়টা বলা হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইরানকে $300 বিলিয়ন একটা মার্কিন ডলার দেবার একটা বিষয় এবং স্যাংশনগুলো তুলে নেওয়ার কথাও বলেছে। এই এত শর্ত মানবার জন্য দুপক্ষ আসলে কতটা প্রস্তুত আপনার কাছে কি মনে হয়? আসলে আপনি 14 দফার যে সমঝোতা, এটা যদি দেখেন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই শুনবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও কথা হবে ইরান এবং যুক্তরাষ্ট্রের সমঝোতার বিষয়ে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। যে বিষয়টা নিয়ে একটু কথা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা বলতে চাচ্ছিলাম যে এই চুক্তির বিষয়ে আমরা সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে চুক্তির যে বিষয়গুলো আমরা 14 দফা দেখেছি, এই 14টি দফা এর মধ্যে আমরা দেখেছি 3-4টি তো খুবই, এবং এগুলো নিয়ে অনেক আগে আলোচনা হচ্ছে, গেল 47 বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে এই দফাগুলো মানতে দুদেশ আসলে কতটা প্রস্তুত বলে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। তবে একটা বিষয়ে যদি আপনি নজর দেন তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। এই যে
14 দফা যে সমঝোতা স্মারক সই হলো, এই 14 দফার বেশিরভাগই আমি 14টা দফার সবই আমেরিকার পক্ষ থেকে বাস্তবায়ন করার প্রশ্ন মেইনলি। ইরানের পক্ষ থেকে এখানে খুবই কম বাস্তবায়ন করার ব্যাপার আছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা প্রধানত এই 60 দিন, যে 60 দিনের ভেতরে চূড়ান্ত চুক্তি হবে। এই 60 দিনের ভেতর হরমুজ প্রণালীতে ইরান টোল ফ্রি জাহাজ চলাচলের ব্যবস্থা করে দেবে। বাট ইরান বলছে যে এই সময়টাতেও ওই হরমুজ প্রণালীর টোটাল কন্ট্রোল তাদের হাতেই থাকবে। আর এই সমঝোতাতেই বলা হয়েছে যে এই হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে ইরান এবং ওমান। চূড়ান্ত চুক্তি যেটা হবে সেই চুক্তিতে এই কথাই থাকবে। আচ্ছা, এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কিন্তু এই যে 14 দফা যে সমঝোতা হয়েছে এর ভিতরে কিন্তু কোনো কথা নেই। পরমাণু বিষয় নেই, কোনো কথা নেই এখানে পরমাণু বিষয়ে কি ইমপ্লিমেন্ট করতে হবে, কি মাইনাস করতে হবে, কি প্লাস করতে হবে, কিচ্ছু নেই। এইটা নিয়েই আলোচনা হবে। ওই যে চূড়ান্ত আলোচনা, যেটা চূড়ান্ত চুক্তি যেটা হবে, ওখানে বেসিক্যালি পরমাণু নিয়ে আলোচনা হবে। আর এই যে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপরে ইরানি সম্পদ ছেড়ে দেয়া, $300 বিলিয়ন ফান্ড ক্রিয়েট করা, $24 বিলিয়ন অর্থ ইরানকে দেয়া, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের তেল, গ্যাস এবং তেলজাত পণ্য বিক্রি করার ব্যবস্থা, জাহাজ চলাচলের স্বাধীনতা, নৌ ব্লকেট প্রত্যাহার, এই সমস্ত সবকিছুই কিন্তু আমেরিকাকে করতে হবে। এই জায়গায় আপনার প্রশ্নের মূল জবাবটুকু এখানেই আছে। তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা, কারণ হচ্ছে ইরানের চাওয়া পাওয়া প্রত্যাশা মতো চুক্তি হয়েছে। তো সেই চাওয়া পাওয়া প্রত্যাশা মতো যখন এই সমঝোতা হয়েছে, তখন ওই চাওয়া পাওয়া প্রত্যাশা বাস্তবায়ন করার দায়িত্ব আমেরিকা। সেক্ষেত্রে ইরানের এখানে অনেক বেশি দায়িত্ব কিন্তু নেই, আছে তার যে পার্টে যতটুকু করে সেটুকু সে করবে। এখানে দুটোই শর্ত সাপেক্ষে। কিরকম? ইরান যদি এটা করে তাহলে আমেরিকা এটা করবে, আর আমেরিকা যদি এটা করে ইরান এটা করবে, এইভাবেই। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলি, যেহেতু এই সমঝোতা বা এই চুক্তি বা মধ্যপ্রাচ্যে শান্তি বা যুদ্ধ বন্ধ করাটা ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বেশি জরুরি এখন, সেই জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটা করা অপরিহার্য হয়ে দাঁড়াবে, করতে হবে তাকে, না করলে বিপদে তারা। একটু মাহফুজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু এই চুক্তি বাস্তবায়নের বেশিরভাগই হচ্ছে আমেরিকার দায়িত্ব, সেই আমেরিকার দায়, তো সেই জায়গায় যদি তারা আজকের যে প্রথম দফা সেটাতেই তো তারা হচ্ছে বলবো যে তারা করতে পারে এবং তারা ব্যর্থ হয়েছে, তো সেই জায়গায় এই সংশয় থেকে যায় কিনা যে তারা ইসরায়েলকে কোনোভাবেই মানাতে পারবে কিনা। যদি ইসরায়েলকে মানাতে না পারে তাহলে এই সমঝোতা আসলে তারা কিভাবে কন্টিনিউ করবে বাকি 60 দিন? না, কিন্তু এই আলোচনা যতদিন ধরে চলেছে, ইরান কিন্তু প্রথম দিন থেকেই বলে এসেছে, এবং পাকিস্তান যখন নেগোশিয়েট করাটা শুরু করলো তখন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেছে যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননের ফ্রন্টও ইনক্লুডেড। তো এবং ইরান এই আলাপ আলোচনার প্রথম থেকে এই আজ পর্যন্ত কন্টিনিউয়াসলি বলে আসছে যে এখানে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এইটা যুক্তরাষ্ট্র ভালো মতোই জানে যে সে এই যে তার চুক্তি করতে গেলে তার যে দায় কতটুকু, এবং সেখানে যে ইসরায়েলকেও নিরস্ত্র করতে হবে সেটা সে ভালো মতোই জানে, এবং জেনে বুঝেই কিন্তু সেই চুক্তিতে তারা স্বাক্ষর করেছে, মানে সমঝোতায় তারা স্বাক্ষর করেছে। সুতরাং আমি আশা করি ইসরায়েলকে কিভাবে থামানো যাবে সেই পদ্ধতি, সেই কৌশল হয়তো যুক্তরাষ্ট্রের কাছে আছে, এবং আমি যুক্তরাষ্ট্র যদি সফল হয় আমরা খুশি হব। সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, আপনি আসলে কতটা আশাবাদী? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে মানে হুমকি দিয়ে রেখেছে, যেটা তাদেরকে মানতে হবে, এবং বেশি বাড়াবাড়ি না করবার কিন্তু বলা হয়েছে। আমরা দেখেছি এই বিষয়টা অন্তত দুটো জায়গা থেকে। একটা জায়গা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমরা কয়েক দফা ফোন আলাপ শুনেছি, সেখানে ডোনাল্ড ট্রাম্প তো শুধু নেতানিয়াহুর সাথে বকাবকি, তাকে পাগল বলা শুধু তাই না, আরো খানিকটা অশালীন ভাষায়ও তাকে বকাবকি বলেছে। এটা গেল একটা বিষয়। কেন এই চুক্তি কেন মানছে না এই ব্যাপারে, বা এইটাই কেন সহযোগিতা করবে না, কেমন এটা।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকম কথা বলেছে যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না যদি আমেরিকা পাশে না থাকে। এবং ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই কথা বলেছে খুব সম্প্রতি 2-3 দিনের ভেতরে যে ইরান হচ্ছে একটা বড় দেশ, সে যদি তার সাথে যদি আমরা চুক্তি না করি আর সে যদি পরমাণু বোমা বানিয়ে ফেলে, কারণ কোনো না কোনো ভাবে আমেরিকার কাছে মেসেজ গেছে, এইরকম বলা বলি হচ্ছে যে তারা যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমরা পরীক্ষা করে ফেলবো না, পরমাণু বোমা পরীক্ষা করে ফেলবে। আমেরিকার কাছে এই মেসেজ যখন যায় তখন কিন্তু তারা আরো বেশি শঙ্কিত হয়ে পড়ে। তো ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে তারা যদি বোমা বানিয়ে ফেলে আর একটা বোমা যদি ইসরায়েলের মাঝখানে ফেলে, সেটা যদি বিস্ফোরিত হয় তো তোমার ইসরায়েল তো থাকবে না, সামান্য একটু দেশ তো, তখন তোমার অস্তিত্বই তো থাকবে না। তো সেক্ষেত্রে এই চুক্তি না মানা এবং এই চুক্তির সাথে কোঅর্ডিনেট না করা, এটা তো কোনো কথা হতে পারে না। তুমি এটা করো না, এই ভুলটা করো না। এটা গেল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা বিষয়। আর জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু আরো শক্ত কথা বলেছেন। আমি বলবো, তিনি গতকালকে বলেছেন যে ইসরায়েলের বোঝা উচিত তার মোটমাট জনসংখ্যা হচ্ছে 90 লাখ, ছোট্ট একটা দেশ, এবং ইসরায়েলের চাওয়া এমন হওয়া উচিত না যে প্রত্যেকটা সমস্যা হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সমাধান করবে। জেডি ভ্যান্সের বক্তব্য এটা। তার মানে ইসরায়েল চাইছে এই ইরানের সাথে যে সংকট, বা আসলে তো ইরানকে থ্রেট ফিল করছে তারা, এই থ্রেটটাকে মোকাবেলার জন্য ইরানে ব্যাপকভাবে হত্যাকাণ্ড করে বোমা মেরে একদম দেশটাকে ধ্বংস করে দিয়ে সমস্যার সমাধান করতে হবে, যাতে ইরান কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। লেবাননে যখন সংকট তৈরি হচ্ছে সেখানে মানুষ সামরিক বেসামরিক কোনো দেখাশোনা নেই, শিশু নারী বৃদ্ধ আবার বনিতা কোনো দেখাশোনা নেই, গড়ে মারো। ফিলিস্তিনে কি করেছে, গাজায় কি করেছে আমরা সবাই দেখেছি। সারা বিশ্ব চুপচাপ তাদের সামনে 70,000 80,000 মানুষ মেরে ফেলল তারা। তো এই বিষয়গুলোকে সামনে রেখে যে ডিভান্স বলেছেন যে ইসরায়েল যদি কোনো সমস্যা ফেস করে বা সমস্যার ভেতরে পড়ে, তখন তারা হত্যাকাণ্ড ঘটিয়ে সেই সমস্যার সমাধান করতে চায়। এইটা ঠিক না, এই মানসিকতা থাকা উচিতই না। তার মানে এই ধরনের কথা এত পরিষ্কার করে আমেরিকার পক্ষ থেকে ইতিহাসে কখনো ইসরায়েলকে বলা হয়নি। সেই জায়গায় এই চুক্তি বাঁচাতে হলে আমেরিকাকে ইসরায়েলকে আটকাতেই হবে। মাহফুজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে মানাতেই হবে, কিন্তু এই জায়গায় আমরা যে তাদের বিরোধ এখন পর্যন্ত দেখছি এবং তাদের মধ্যে যে টানাপোড়েন, এই টানাপোড়েন যখন ইসরায়েলের পাশ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে, তখন ইসরায়েলের আসলে ভবিষ্যৎ কি আপনার কাছে একটু জানতে চাই। আমি মনে করি এই চুক্তি যদি কার্যকর হয়, বলবৎ হয়, মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা ফেরত আসে, সেটা ইসরায়েলের জন্য লাভজনক। ইসরায়েল, উনি তো বললেন যে সারা জীবন তো আপনি এই যুদ্ধ করে চলতে পারবেন না। হ্যাঁ, এবং যদি এমনই হয় যে ইরানের সঙ্গে ইসরায়েলের এখন যুদ্ধ করতে হয়, তাহলে কোনো না কোনো সময় তো ইসরায়েলকে পরাস্তই হতে হবে। এবং যদি বিশ্বের অন্য কোনো দেশ এর পেছনে না দাঁড়ায়, এবং যারা শান্তিকামী মানুষ তারাও যদি ইসরায়েলের পেছনে যদি না দাঁড়ায়, তখন তো আপনার ইসরায়েলকে পরাস্ত হতেই হবে। সেইটা বিবেচনা করে বরঞ্চ শান্তিটাই শুধুমাত্র ইসরায়েল না, অন্যান্য সমস্ত দেশের জন্য একটা লাভজনক বিনিয়োগ। আপনি যে শান্তির কথা বলছেন, সেই শান্তিটা আমরা দেখেছি গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধটা শুরু হলো, তখন থেকেই কিন্তু আমরা দেখছি যে পুরো বিশ্বব্যাপী কিন্তু এই যুদ্ধের সমর্থন ছিল না, এবং বলাই হয়েছিল যে এটা হচ্ছে শুধুমাত্র ইরানকে পরাস্ত করার জন্য বা তাদের একটা ইগো বাঁচানোর জন্যই তারা হচ্ছে এই যুদ্ধটা তারা করেছে। এই যুদ্ধে আসলে কার লাভ হলো সেটা যদি আমি একটু শুনতে চাই, সিরাজুল ইসলাম, আপনি যদি বলেন। খুব সত্যি কথা বলতে গিয়ে যুদ্ধ তো আসলে মানে কোনো স্বস্তি বা লাভ ওই অর্থে আনে না। তারপরেও যদি আমরা জয় পরাজয়ের দিকটা বিবেচনা করি, তখন লাভ ক্ষতির প্রশ্ন আসে, অথবা সম্পদ বা বৈষয়িক স্বার্থ ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে একটা বিচার বিবেচনা করা যায়। সেই জায়গা থেকে যদি আমরা অ্যাট এ গ্লান্স বা খুব সহজভাবে, খুব গভীরে যাওয়ার প্রয়োজন, খুব সহজভাবে যদি দেখি, তাহলে এতে তো ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে একরকমের বেশি। অনেক মানুষ মারা গেছে, বিশেষ করে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বহু মন্ত্রী, মিনিস্টার, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, সেনা অফিসার মারা গেছে, বিজ্ঞানী মারা গেছে। কিন্তু ইরানের লাভটা বেশি হয়েছে এই কারণে
এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো বৃহৎ শক্তি, যারা বিশ্ব কাঁপানো শক্তি, সামরিক দিক দিয়ে এই যুদ্ধের আগ পর্যন্ত অন্তত মানুষের ভেতরে সেই ধারণাই ছিল। এইরকম দুটো শক্তির সাথে অ্যাট এ টাইম যুদ্ধ করে 40 দিন যুদ্ধ করে তাদেরকে আটকে রেখেছে। তারা প্রকৃতপক্ষে ইরানের মাটিতে কোনো সেনা নামাতে পারেনি। এমনকি একটা পাইলট উদ্ধার করতে গিয়ে সেখানে কি একটা বিপর্যয় ঘটে গেল আমেরিকার। এটা গেল একটা দিক। মানে ইরান তার শক্তি দেখিয়েছে। আর একটা দিক হচ্ছে না, আর এই জায়গায় আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আরেকটা দিক হচ্ছে এই যে হরমুজ প্রণালী, যেটাকে বলা হচ্ছে যে সবচেয়ে বড় পরমাণু বোমা, এই হরমুজ প্রণালী কিন্তু এই যুদ্ধের কারণে ইরান আটকে দিয়েছে। এর আগে কিন্তু খোলা ছিল। এখন সেই হরমুজ প্রণালী যখন ইরান আটকে দিয়েছে, তার পরে একদিনের জন্য আমেরিকা শক্তি দিয়ে হরমুজ প্রণালী ওপেন করতে পারেনি। শুধু তাই না, এখন এই সমঝোতার মাধ্যমে ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তুলে দিতে হচ্ছে। যুদ্ধে তারা ইরানের সম্পদের আধার যত জীবন তো আর ফেরত দিতে পারবে না, বাট আধার যে সমস্ত ক্ষয়ক্ষতি করেছে তার জন্য কিন্তু ক্ষতিপূরণ বাবদ ওই $300 বিলিয়ন। আমরা ফিরবো বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম, সিরাজুল ইসলাম, আপনার কাছে আবার আপনার কাছেই ফিরতে চাই যে এই যুদ্ধের আসলে লাভ ক্ষতি আপনি লাভ ক্ষতি যেটা বলছিলাম, তো আমি মনে হয় হরমুজ প্রণালীর জায়গায় ছিলাম। এই যে হরমুজ প্রণালী আগে ওপেন ছিল, যুদ্ধের পর ইরান আটকে দিয়েছে এবং সেটা ওপেন করতে পারেনি। যতই চেষ্টা করেছে সামরিক শক্তিতে কিছুই হয়নি। বরং এখন ফাইনালি এই সমঝোতার ভেতর দিয়ে বা চুক্তির ভেতর দিয়ে হরমুজ প্রণালীর দায়িত্ব কন্ট্রোল ইরানের হাতে তুলে দিয়ে যেতে হচ্ছে। তাহলে এখানে হরমুজ প্রণালীর মতো একটা গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা, সেটা ইরানের কন্ট্রোলেই থাকছে। প্লাস যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সমস্ত ক্ষয়ক্ষতি বাবদ তাকে $300 বিলিয়ন একটা ফান্ড ক্রিয়েট করতে হচ্ছে। এরপরে মিডল ইস্টের কোনো প্রক্সিতে হাত দেওয়া যাবে না, অর্থাৎ হামাস, হিজবুল্লাহ, সিরিয়ার যোদ্ধারা, ইরাকের প্রতিরোধ ফ্রন্ট, তারপরে ইয়েমেনের হুতিরা, সবাই কিন্তু যার যার মতো অক্ষত থাকবে। এদের ব্যাপারে কোনো আলোচনা হবে না। এরপরে আপনার পরমাণু কর্মসূচি কিন্তু ইরানকে বন্ধ করতে হচ্ছে না, শুধুমাত্র একটা গ্যারান্টি দিতে হচ্ছে, আমরা পরমাণু বোমা বানাবো না। পরমাণু বোমা বানাবে না, এটা তো ইরান সেই বহুদিন আগে থেকেই বলে আসছে এবং এই ব্যাপারে ফতোয়া জারি করা রয়েছে যে ইরান পরমাণু বোমা বানাবে না, ব্যবহার করবে না, কাছেও রাখবে না। কেমন? তাহলে ইরানের এখানে অপ্রাপ্তির কোনো কিছু নেই সেই জায়গায়। এবং একটা কথা খেয়াল করবেন, এখন আর বলতে কারোরই দ্বিধা নেই যে এই যুদ্ধে ইরান জিতেছে। কেমন? ইরান জিতেছে। তো এখন যে কোনো যুদ্ধ জয় পরাজয় নির্ধারণের পর যখন চুক্তি হয় এবং চুক্তির জন্য যখন মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মরিয়া হয়ে উঠেছিল, তখন কিন্তু চুক্তিটা তাদেরই প্রয়োজন বেশি। সেই জায়গায় বিজয়ী শক্তির নির্দেশনা মতো বা চাওয়া পাওয়া মতোই কিন্তু চুক্তি হয় এবং এই চুক্তি তাই হয়েছে। ফলে এই যুদ্ধে বা এই যে ক্রাইসিসটা গেল বা এখনো কিছুটা রেস্ট রয়েছে, তাতে ইরান ডেফিনেটলি সব দিক দিয়ে লাভবান। সবচেয়ে বড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। তার সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক প্রভাব, যে সারা বিশ্বে যে প্রভাব প্রতিপত্তি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। তার অস্ত্র নিয়ে প্রশ্ন, তার সামরিক শক্তি নিয়ে প্রশ্ন, মিডল ইস্টে তার অবস্থান থাকবে না। ইরানের চারিপাশে আমেরিকার যত সেনা আছে এই সমঝোতার ভেতরে আছে, তাদেরকে প্রত্যাহার করতে হবে। এবং এখন মিডল ইস্টে ইরানের যে অবস্থান ছিল, মিডল ইস্টের দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে যে ঘাঁটিগুলো করেছিল, এই মিডল ইস্টের দেশগুলোই এখন প্রশ্ন তুলছে যে তোমার নিজের ঘাঁটির নিরাপত্তা দিতে পারবে, আমাদের নিরাপত্তা তুমি দেবে কিভাবে? সো বিদায়ের প্রশ্ন আসছে সামনে। মাহফুজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, ইরান ইতিমধ্যে কিন্তু বলেছে, যেটা উনি নিশ্চিত করে বলছে যে এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং ইরান ইতিমধ্যে বলেছে যে তারা যদি সমঝোতা না মানে এবং তারা দাঁত ভাঙা জবাব দেবে। তো এই আমরা দেখলাম সমঝোতা, আমরা একটা স্বস্তি ফিরলাম, আবার একটা সংশয় তৈরি হলো। এই সব মানে বিবেচনায় আমরা যদি বলি মধ্যপ্রাচ্যে আসলে শান্তি আনা সম্ভব কিনা, বা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আসলে চির অবসান করা আদৌ সম্ভব কিনা? না, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এটা কেউই বলবে না যে মধ্যপ্রাচ্যে আজকে কালকে পরশু শান্তি বা স্থিতিশীলতা ফেরত চলে আসবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হয়। সেই চেষ্টাটা মধ্যপ্রাচ্যেরও যে সমস্ত দেশ বা মধ্যপ্রাচ্যের যে সমস্ত মানুষ শান্তি চায়, তারা সেই চেষ্টাটা করে যাচ্ছে। কেউ কেউ দোয়া করছে যে যেভাবে পারে এখানে। কিন্তু উনি যেটা বলেছেন, আমি ওনার সঙ্গে একমত যে যুদ্ধের জয় পরাজয়ের প্রশ্ন যদি আপনি নিয়ে আসেন, কারণ
যুক্তরাষ্ট্র যখন আক্রমণটা শুরু করলো তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, উনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এটা রেজিম চেঞ্জের জন্য, এবং তিনি ইরানবাসীদেরকে আহ্বান জানিয়েছিলেন রেজিম চেঞ্জ করার জন্য। দ্বিতীয়, উনি একই সঙ্গে বলেছিলেন যে আগামীকাল আপনারা একটা সভ্যতার ধ্বংস দেখতে যাচ্ছেন। এই দুটোর কোনোটাই তো হয়নি। হ্যাঁ, এখন আপনি যে ধরনের কথা আপনার মুখ দিয়ে বলছেন কিংবা ওই ট্রুথ সোশ্যালে লিখছেন, সেইটাকে যদি আপনার টার্গেট ধরা হয় তাহলে সেই টার্গেটের ধারে কাছে যুক্তরাষ্ট্র পৌঁছাতে পারেনি। তবে এটা তো সত্য, এটা আমরাও দেখছি, জনাব সিরাজুল ইসলাম তিনিও বলেছেন যে ইরানের আপনার যদি আর্থিক ক্ষয়ক্ষতির কথা বলেন, প্রচন্ড ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে এবং সেগুলো রিকনস্ট্রাকশনে দীর্ঘ সময় লাগবে, অর্থ ব্যয় হবে। সেদিক থেকে বিবেচনা করলে যুদ্ধে সেইভাবে কারো লাভ হয় না, উভয় পক্ষেরই ক্ষতি হয়। আরো একটা জিনিস যদি বিবেচনা করেন যে যুক্তরাষ্ট্র, এতদিন ধরে আমরা ধরে নিতাম যে একটা একপাক্ষিক বিশ্বের মধ্যে আমরা আছি, এবং একই সঙ্গে আমরা ধরে নিতাম যে এখানে যে চীনের উত্থান হচ্ছে সেই উত্থানটা মানে ক্রমান্বয়ে হচ্ছে এবং একটু স্লো, হয়তো আরো দীর্ঘ সময় 30 বছর সময় লাগবে, এরকম আমরা একটা ধারণা করে নিতাম। এই যুদ্ধে কিছুটা মনে হচ্ছে যে চীনের উত্থানটা এখন অনেক বেশি বাস্তব এবং আমরা হয়তো বা চোখে সেটা দেখতে পাচ্ছি, অথবা আমি জানি না কতদিন বাঁচবো, মনে হচ্ছে যে আমাদের জীবদ্দশায় আমরা সেটা দেখে যেতে পারবো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নেগোসিয়েশনের এক পর্যায়ে চীন এবং রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। তো তার মানেই হলো যে উনি চীন এবং রাশিয়ার সহায়তা নিয়েছেন ইরানকে আলোচনায় বসিয়ে রাখার জন্য। তার মানে যুক্তরাষ্ট্র ওই যে একপাক্ষিক বিশ্বের যে একটা ধারণা ছিল সেখান থেকে কিন্তু বিশ্ব পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের মতো দেশের শঙ্কার জায়গা হলো, ধরে নেই যদি চীনের উত্থান হচ্ছে বা হবে এবং ভবিষ্যৎ পৃথিবীতে এই চীন কেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, তখন বাংলাদেশের মতো দেশ ওই ধরনের বিশ্ব ব্যবস্থায় আমরা একটা ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা পাবো কিনা সেটা নিয়ে আমাদের এখনই চিন্তা করা উচিত। আমরা হয়তো কেউ কেউ খুশি হচ্ছি যে দ্বিপাক্ষিক ব্যবস্থা হবে অথবা ভিন্ন একটা ব্যবস্থা হবে, কিন্তু ভিন্ন ব্যবস্থাটা আমাদের অনুকূল হবে কিনা সেটা নিয়ে এখনই আমাদের একটু ভাবনা করা উচিত। এবং একই সঙ্গে এই যে ইরানের মতো একটা মধ্য স্তরের একটা দেশ, এই ধরনের কোন দেশ আপনার আঞ্চলিকভাবে যদি শক্তিশালী হয়ে উঠে, সেইটা তখন বিশ্ব ব্যবস্থার অনেক কিছুকেই বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে। তো তখন বাংলাদেশের মতো দেশের জন্য সেটা বিপজ্জনকও হতে পারে। তো এইগুলো আমাদের এখন থেকে হিসেব করা উচিত এবং বিশ্বব্যাপী নতুন বিশ্ব ব্যবস্থার জন্য যে ধরনের আপনার পরিবর্তন হচ্ছে বা যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বাংলাদেশকে এই ধরনের উদ্যোগে এখনই সামিল হওয়া উচিত। আপনি যেহেতু বলছেন যে বাংলাদেশ নতুন যে বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, বাংলাদেশের সেই জায়গাটা আসলে বাংলাদেশকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি সিরাজুল ইসলাম আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এই নতুন বিশ্ব ব্যবস্থা, এই যে ভূ রাজনীতি যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেইটা আসলে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এটা তো সরকার বলতে পারবে, এবং আমি আরো বলি যে এই সরকার তো খুবই নতুন একটা সরকার, নবীন সরকার, মাত্র 100+ দিনের সরকার, ছোট অল্প দিনের সরকার। বাট আমার কাছে মনে হয় যে সরকার মনে হয় মেসেজ নিয়েছে, আমার কাছে মনে হচ্ছে। আমরা যারা এই টকশোতে কথা বলছি, কলাম লিখি, তারা তো বলার চেষ্টা করেছি। মাহফুজ ভাই যে কথা বলেছেন এই কথাগুলো আমি অনেক জায়গায় বলেছি। আমার একটা নিজের চ্যানেল আছে টক উইথ সিরাজ, সেখানেও আমি বলি যে বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে এবং এই যে সংকটটা অনেকগুলো কারণের ভেতরে এটা একটা বড় কারণ যে এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় নিয়ে যেতে চায় বিশ্বটাকে। চীন, ইরান এবং রাশিয়া একটা বলয় আছে। তো সেই পরিবর্তনের ধারাটাকে এই যুদ্ধ বা এই সংকট আরো বেশি ত্বরান্বিত করেছে। সেই জায়গায় বাংলাদেশকে ডেফিনেটলি অ্যাডজাস্ট করে নেওয়ার ব্যবস্থা করতেই হবে, না করলে আমরা পিছিয়ে পড়বো। সেই জায়গায় কতটুকু প্রস্তুত আমি একটু দুই একটা কথা যদি বলি তাহলে মনে হয় বোঝা যাবে। আমি জানি না, আমার ধারণা যে মনে হয় সেই দিকে গেছে সরকার। আমি সবসময় বলি যে এই সিচুয়েশন বাংলাদেশ যেহেতু বিশ্ব যেহেতু পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমি আরো কয়েক বছর 5-10 বছর আগে থেকে বলে আসছি, সেক্ষেত্রে আমাদের পরিবর্তনের ধারায় নিজেদেরকে মানিয়ে নিতে হবে, ধারায় সেট করে ফেলতে হবে, যাতে আমরা এই পাকের সাথে ঘুরতে পারি, উল্টা পাকে না পড়ি। এর অংশ হিসেবে আমি একদম সরাসরি বলেছি, এই সংকট যখন শুরু হয়েছে তখন বলেছি যে আমাদের বিকল্প তেলের উৎস একদম সরাসরি বলেছি যে রাশিয়া হতে পারে।
এমনকি চীনও হতে পারে। চীন হতে পারে এই অর্থে যে চীনের নিজের তেলে, বাট তারা নিজেরা তেল রিফাইন করে বা সেটা বিক্রি করে। আমরা সেখানে চেষ্টা করে দেখতে পারি, রাশিয়ায় যেতে পারি। আমরা তেলের জন্য কিন্তু রাশিয়ায় যে কোনো ভাবে হোক গেছি। আর এই যে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে বা এটা হবে, সেক্ষেত্রে চীন রাশিয়া ডেফিনেটলি মেজর প্লেয়ার। ইরানের সাথে অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে ত্রিমুখী, একটা ত্রিভুজের মতো অবস্থা। এর কেউ কারোর চেয়ে কম গুরুত্বপূর্ণ না, এক একজন এক এক কারণে গুরুত্বপূর্ণ। চীন, রাশিয়া, ইরান, এই তিনটা নিয়েই একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, এরা হবে। তো এদের সাথে আমাদের সম্পর্কের যে পুনর্বিন্যাসটা, সেটার একটা লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি। খলিল সাহেবের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর, চীনের সাথে সম্পর্ক বিএনপি তো সবসময় ভালো ছিলই, আরো নতুন করে মনে হয় মডার্নাইজ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে সম্ভবত। আমার মনে হয় যে এই যে ত্রিভুজ আমি যেটা দেখালাম, এই ত্রিভুজের সাথে সমন্বয় করাটা জরুরি। যতটুকু করেছে একসাথে তো সব হবে না, আস্তে আস্তে টোটালটাই করে ফেলা উচিত। আমার মনে হয় বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মাহফুজুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেটা বলছে ত্রিভুজের সাথে আসলে ভারসাম্য কতটা রাখতে পারবে বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয়? না, আপনি শুধুমাত্র ত্রিভুজের দিকে তাকালে হবে না, আপনাকে সমগ্র বিশ্বের দিকেই তাকাতে হবে, পুরো গ্লোবটার দিকেই তাকাতে হবে। এখনো আপনি দেখেন যুক্তরাষ্ট্র আমাদের বাণিজ্যের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে সবচেয়ে বেশি রপ্তানি আমাদের যায়। এবং ইনভেস্টমেন্ট যদি কনসিডার করেন তাহলেও যুক্তরাষ্ট্রের একটা সমীহ অবস্থান আছে, যে সেখান থেকে বিশেষ করে যে আমাদের বাংলাদেশি এক্সপার্ট যারা আছেন, সেখান থেকে প্রচুর ইনভেস্টমেন্টও কিন্তু বাংলাদেশে আসে, রেমিটেন্সও আসে। সুতরাং এই সমস্ত কারণে আপনি তো যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই এই ত্রিভুজ বলেন যাই তৈরি করেন সেখান থেকে দূরে সরে রাখতে পারবেন না। আবার একই সঙ্গে হ্যাঁ, এটা তো সত্য যে ত্রিভুজ বলেন সেই অ্যাক্সিস, সেটার আমরা বাস্তবতা দেখছি। এবং সেই বাস্তবতা হয়তো একটা সংকট, যে মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকট মোকাবেলার জন্য হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো সংকট আরো অনেক রকম আছে। আপনি যে বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যের যে মডেল করেছে, এই মডেলের সঙ্গে কিন্তু চীন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যদিও চীন অনেক পরে এটার মেম্বার হয়েছে। তার মানে হলো এই সিস্টেমটাই, যে বাণিজ্য সংস্থার যে সিস্টেম, এইটা হয়তো ভবিষ্যতে আরো শানিত হবে, আরো পরিশীলিত হবে, আমাদেরকে ওইটার সঙ্গে তাল মেলাতে হবে। বাংলাদেশ হলো একটা সাপ্লাই চেইনের একটা ছোট অংশীদার। আমরা হয়তো এই সাপ্লাই চেইন থেকে আগামীকালই এখান থেকে বের হয়ে যেতে পারবো না। এই সাপ্লাই চেইনের মাধ্যমে আমাদের যে অবস্থান, সেটাকে আরো শানিত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। এবং সমগ্র বিশ্ব অ্যাকচুয়ালি একটা সাপ্লাই চেইনেরই আরো বড় অংশ হয়ে যাবে। আমাদের ওইখান থেকে কোনোভাবে বের হয়ে আসা যাবে না, বরঞ্চ ওইখানে আরো ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তে হবে। একটু মাহফুজুর রহমান, আপনার কাছে একটু আবার জানতে চাই, সমঝোতা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে মুখোমুখি অবস্থান, সেই মুখোমুখি অবস্থান থেকে আমরা 47 বছর পরে যদি কালকে সমঝোতাটা বলি, যে একটা স্বস্তি বা একটা বিশ্বাসের একটা ভিত তৈরি হয়েছিল। সেই বিশ্বাসের ভিত আসলে এই ভবিষ্যৎটা আসলে এই দুই দেশকে কোথায় নিয়ে যেতে পারে আপনার কাছে কি মনে হয়? এবং পুরো বিশ্ব যেহেতু এইটার সাথে ওতপ্রোতভাবেই জড়িয়ে পড়েছে, কারণ আমরা এই গত 4 মাসের যুদ্ধে তো তাই দেখলাম। দেখুন, একটা জিনিস হচ্ছে কি, যে ইরান কিন্তু যুদ্ধ করতে যায়নি, বরং কূটনৈতিক প্রক্রিয়া আলোচনায় ছিল। আলোচনায় থাকাকালীন কিন্তু আমেরিকা ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। গত বছর জুনের যুদ্ধ যেটা হয়েছিল, তখনই কিন্তু আলোচনা চলছিল, আলোচনা চলার ভেতরেই হামলা চালিয়ে বসলো। এবার যে যুদ্ধটা হলো একই ব্যাপার। তো ইরান কিন্তু আমেরিকায় গিয়ে হামলা করেনি বা ইসরায়েলের উপর আগে হামলা করেনি। কোনো যুদ্ধে কোনো দিনও ইরান আগে হামলা করেনি, কেমন? তো সেই জায়গা থেকে যখন এই শান্তির প্রশ্ন আবার আসলো এবং আবার কূটনৈতিক প্রক্রিয়া শুরু হলো এবং একটা সমঝোতা হলো, তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকা এবং ইরান আবার সেই কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে এসেছে, শান্তির পথেই ফিরে এসেছে। শান্তির পথে এবং কূটনৈতিক প্রক্রিয়ার পথে যদি ফিরে আসে, তার মানে আমরা ধরে নেব এবং আমরা বিশ্বাস করতে চাইব যে তারা সবাই শান্তির পথটাকেই নার্সিং করতে চাই, শান্তির পথটাকেই এগিয়ে নিতে চাই, শান্তির পথটাকেই পাড়ে দিতে চাই। যদি তাই হয়, তাহলে তারা যেন আর কোনো মতেই যুদ্ধের দিকে না ফিরে যায়, শান্তির পথটাকেই আরো মসৃণ করুক এবং আমরা বিশ্ববাসী আসলে
এটাই দেখতে চাই, এটাই হওয়া উচিত। একটু মাহফুজুর রহমান, আপনি যেহেতু কূটনীতিক, সেই কারণে আপনার কাছে একটু জানতে চাই। আপনি বলেছেন যে ইসরায়েলকে আসলে মানানোর জন্য যুক্তরাষ্ট্রের নিশ্চয়ই ওয়ে আউট আছে। আসলে সেই পন্থাগুলো কি হতে পারে আপনার কাছে, কি মনে হয়? কারণ এখন পর্যন্ত আমরা এই বিষয়টা কিন্তু যেটা বলছিলাম যে বিশ্ব জনমনে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি করেছে যে আসলে এই সমঝোতাটা 60 দিন কন্টিনিউ করবে কিনা এবং 60 দিনের পর আমরা একটা চূড়ান্ত রূপ দেখতে পাবো কিনা। আপনি যেহেতু বলেছেন যে ইসরায়েলকে মানানো নিশ্চয়ই কোনো ব্যবস্থা যুক্তরাষ্ট্রের হাতে আছে বলেই যুক্তরাষ্ট্র এই সমঝোতাটা করেছে। ইসরায়েলের সামরিক সহায়তার বড় অংশই তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে, ইনক্লুডিং ফিনান্সিয়াল হেল্প। সুতরাং যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর আপনার অস্ত্র আছে যে কিভাবে ইসরায়েলকে নিরস্ত করা যায় এবং এই চুক্তির আলোকে তাকে মানিয়ে নেওয়া যায়, সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে খুবই সম্ভব। 2015-তে আপনার মনে আছে আপনারা যে ইরানের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য 6 জাতি গোষ্ঠী, 6 জাতির একটা চুক্তি হয়েছিল এবং তখন কিন্তু 2018-তে এসে এটা ডোনাল্ড ট্রাম্পই কিন্তু সেটা বাতিল করে। তো সেটা যদি বাতিল না হতো তাহলে সম্ভবত এতদূর এইভাবে আসতে হতো না, এবং সেটাও বাতিল হয়েছিল এটা সবাই অনুমান করে যে ইসরায়েলের ইন্ধনে। সুতরাং এই ইন্ধন থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে আসতে হবে। তাহলে আমরা বর্তমান যে চুক্তিটা আছে এই চুক্তিটার ধারাবাহিকতায় 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়তো দেখতে পাবো এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। সিরাজুল ইসলাম, আপনি যেটা বলছিলেন যে বিশ্ব ব্যবস্থা এখন আসলে শান্তি দরকার। এখন আমরা যদি দেখি যে যদিও আমাদের রাষ্ট্রদূত যিনি বলেছিলেন যে আসলে এত রাতারাতি বলা যাবে না আজকে কালকে বা পরশুদিন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, কিন্তু আমরা আলটিমেটলি একটা শান্তির পথেই আমরা যেতে, যদি এই সমঝোতা স্মারক সত্যি 60 দিনের পরে একটা চূড়ান্ত রূপ পৌঁছায় তাহলে আমরা ধরেই নিতে পারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? কারণ এই যুদ্ধ সবচেয়ে বেশি শঙ্কার জায়গা তৈরি করেছে এবং পুরো বিশ্বকেই অস্থির। চুক্তি আমরা ধরে নিচ্ছি যে চূড়ান্ত চুক্তি সই হলো, হওয়ার পরেই এই নিশ্চয়তা, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করব, এই নিশ্চয়তা দেয়া যাবে না যে এই চুক্তি হওয়া মানেই মধ্যপ্রাচ্য একদম কুল ডাউন হয়ে যাবে। কারণ ইসরায়েল কি করবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে, এবং হিজবুল্লাহ কি করবে, হামাস কি করবে, হুতিরা কি করবে, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স কি করবে, সিরিয়ার যে যোদ্ধা গোষ্ঠী আছে তারা কি করবে, এবং মিডল ইস্টে ইসরায়েলের সাথে কিন্তু অনেকেরই ক্রাইসিস আছে, ভূমি সংক্রান্ত ক্রাইসিস থেকে শুরু করে অনেক রকমের ক্রাইসিস, সেগুলো কি হবে সেগুলো একটা প্রশ্ন। পাশাপাশি আমরা 30 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে শেষ করব। ওবামার চুক্তি ডোনাল্ড ট্রাম্প সই করে ছিঁড়ে ফেলেছিল। ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি যদি ডেমোক্র্যাটরা পরবর্তীতে এসে না মানে তখন কি হবে? তার মানে সংশয় থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে একটা কনফিউশন থেকেই যায়। দর্শক এতক্ষণ দেখছিলেন সপ্তাহের দেশ, এবং সপ্তাহের দেশে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা এবং যুদ্ধের অবসান। নিশ্চয়ই আমরা যুদ্ধের অবসান এবং বিশ্বে শান্তি ফিরে আসবে সেই প্রত্যাশায় নিশ্চয়ই দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।